হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো, আনন্দে আছো। আজকে সানডে, তো অন্যান্য দিনের থেকে আজকে সানডে হলেও কাজ অনেক বেশি থাকে। আর যারা অফিসে ছেলেরা বা বাবা, কাকা যারা সব বাইরে যারা কাজ করে, ভাইয়েরা, দাদারা, তাদের আর ছুটি হতে পারে। কিন্তু আমাদের তো ছুটি বলে সেরকম কিছু হয় না। মেয়েরা যদি সেভাবে ছুটি নিয়ে নেয় তাহলে তো সংসারে কত সব এলোমেলো হয়ে যায়, বুঝতেই পারছো। যার জন্যে সানডে আরও অনেক বেশি কাজ থাকে। সানডে জামাকাপড় বেশি কাচার থাকে, সানডে রান্না-বান্না বেশি থাকে। এর এটা খাওয়ার, ওর ওটা খাওয়ার, আজকে সানডে ছুটি, কী বানানো হবে, কী হবে, সকাল থেকে নানা রকম ব্যাপার-স্যাপার চলতে থাকে। যাই হোক, এই এতক্ষণে ফ্রি হয়ে ক্যামেরার সামনে বসলাম। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া যাক এই সময়। আচ্ছা, তাহলে আমার ভিডিওগুলো যে তোমরা অনেকে দেখছো, পছন্দ করছো, তোমরা বুঝতে পারছো, তোমরা কমেন্ট করছো, অনেকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, আশীর্বাদ করছো, খুব ভালো লাগছে। কিন্তু কিছু দাদা, কিছু কাকু যেই হোক, আমি তো তাদেরকে দেখিনি, তাই আমি বুঝতে পারছি না কী বলে তাদের সম্বোধন করব। কিন্তু অনেকেই জিনিসটা খারাপভাবে হয়তো নিচ্ছেন। অনেকে ভাবছেন আমি পাবলিসিটির জন্য করছি, বা অনেকে ভাবছেন হয়তো স্বামী আমার খুব ভালো, কিন্তু আমি তাকে মর্যাদা দিতে পারলাম না, বা সে থাকতে আমি তার ইম্পর্টেন্স বুঝতে পারলাম না। কিন্তু সেটা একদমই নয়, সেটা একদমই নয়। আপনি কি করে জানবেন আমার সাথে কি ঘটেছে? আপনি একটা কমেন্ট করে দিচ্ছেন, কিন্তু আমার যে লাইফে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড আমি কিভাবে কাটিয়েছি, সেটা তো আমি বলতে পারবো, তাই না? সেটা তো আপনার জানার কথা নয়। আমি যখন ক্যামেরার সামনে ওপেনলি এত বড় কথাগুলো বলছি, তখন নিশ্চয়ই তার মধ্যে সেই সত্যিগুলো আছে। তাই আমি এত সাহস করে কথাগুলো বলতে পারছি। আমি তাদের নাম নিয়েও কথা বলতে পারি। আমার তাতে কোনো প্রবলেম নেই। আমি তাদের অ্যাড্রেস নিয়ে কথা বলতে পারি। তাদের ফুল অ্যাড্রেস আমি দিয়ে দিতে পারি। আমার কোনো প্রবলেম নেই। কেননা আমি যা বলছি, ঠিক বলছি, সত্যি বলছি। এক বর্ণেও তার মধ্যে কোনো মিথ্যে নেই। আজও আমার ছেলেটা ৫ বছর ৯ মাস মতো ওর বয়স হয়ে গেল। এখনও ও জানে না যে বাবা কী জিনিস। এরকম কে করে বলুন? কে করে এরকম? যদি মা-বাবার মধ্যে ডিভোর্স হয়েও যায়, মা-বাবার মধ্যে যদি প্রবলেম হয়ও, কোন বাবা এরকম করে? কত বড় ক্রিমিনাল হোক, কত বড় খারাপ মানুষ হোক, চোর হোক, খুনি হোক, কি বলবো, মানে কসাই হোক, যত খারাপ জল্লাদ হোক, যত খারাপ মানুষই হোক, নিজের সন্তানকে তো সবাই ভালোবাসে। যা করে সন্তানের জন্য করে। এটা তো আপনারাও মানবেন। কিন্তু সেই মানুষটা যা করছে, যা রোজগার করছে, তার এক কণাও আমার ছেলেকে দেয়নি। তার এক কণাও আমার ছেলে পায়নি। সে ছেলের খোঁজই রাখে না। ছেলেকে কিছু দেওয়ার চেষ্টা করে না। উপরন্তু ডিভোর্সের সময় যে মানুষটা, মানে বাবা কি বলবো, যে মানুষটা এরকম শর্ত রাখে যে আমি তোমাকে মুক্তি একটা শর্তেই দেব, যদি তুমি ছেলের আর তোমার কোনো দাবি না রাখো। আমি কোনো কিছু দেব না, শুধু সাইন করব ব্যাস। এরকম মানুষ কোথাও দেখেছেন? দেখেছেন কেউ? খুব কম দেখবেন, যদি আছেও খুব কম। হ্যাঁ, স্বামী-স্ত্রীর বনিবনা সবসময় নাও হতে পারে। তাদের মতবিরোধ হতে পারে। তারা আলাদাও হয়ে যেতে পারে, এত চরম মানে হয়তো অশান্তি হচ্ছে। একসাথে থাকা পসিবল হলো না, আলাদা হয়ে গেল। নিজের সন্তানের প্রতি দায় অস্বীকার করে এরকম বাবা কজন আছে? আমার দেখা তো কেউ নেই। আমি বারবার বলছি, এরকম মানুষ আমি দেখিনি। আমি ভাবতেই পারি না যে এরকম মানুষ পৃথিবীতে আছে। হ্যাঁ, খারাপ মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে। মানে আমি ঠিকভাবে হয়তো বলতে পারবো না, বা আমি হয়তো জানিও না যে মানে কতটা নোংরা বা খারাপ মানুষ আছে পৃথিবীতে। কিন্তু বাবা
বাবা তো একটা খুব পবিত্র, বাবা ছেলের সম্পর্ক, বাবা মেয়ের সম্পর্ক, এগুলো তো খুব পবিত্র সম্পর্ক। মানে এমন একটা আশ্রয়, এমন একটা সম্পর্ক যেখানে মানুষ নিজেকে নিরাপদ ভাবে, ভাবতে পারে যে আমার বাবা আছে মানে আমার চিন্তা নেই। আমার বাবা আছে, আমি আমার বাবার কাছে আবদার করতে পারি। আমার বাবা আছে, আমি আমার বাবার কাছে জেদ করতে পারি। আমার বাবা আছে, আমি আমার বাবাকে জড়িয়ে ধরতে পারি, কোলে উঠতে পারি। ছোট বাচ্চা কি চায় একজন বাবার কাছ থেকে? এগুলোই তো চায়। আমার ছেলে বাবার কিছুই পায়নি, কিচ্ছু না। সে দেওয়ারই চেষ্টা করেনি কোনোদিন। আমাদের যেখানে আমার বাবার বাড়ি, সেখান থেকে ওদের বাড়ি ৪০ কিলোমিটার দূরত্বে। বিদেশে থাকে না, আমাদের বাড়ি থেকে ৪০ কিলোমিটার দূরত্বে সে থাকছে। ডেইলি রোজগার করছে, বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে। এখন সে বাইক নিয়েছে নতুন। এখন তার রমরমা কারবার, বিজনেস চলছে। কিন্তু ছেলের জন্য তার কাছে কিছু নেই। আমার কথা তো আমি বাদই দিলাম। আমার জন্য আমার কিছু দরকার নেই, এরকম মানুষের কাছে আমি কিছু চাইও না। কিন্তু নিজের সন্তানের প্রতি সে দায়িত্ব কখন পালন করলো? বড় হয়ে যাওয়ার পর সেই মানুষটা যদি কখনো দাবি করে যে ছেলেটা আমারও, যখন আমার ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে যাবে, আমি তো যেটা আমি ধরে রেখেছি, যেটা আমি লক্ষ্য বানিয়ে রেখেছি আমার জীবনের, ছেলেকে আমি সেরকম জায়গায় পৌঁছাবই। আমি সেই জায়গায় আমার ছেলেকে প্রতিষ্ঠিত করবই। আমাকে যত কষ্ট করতে হয় আমি করব। কিন্তু আমার ছেলেকে আমি সেই জায়গায় আমি দেখতে চাই। সেই জায়গায় পৌঁছানোর পর, আমি কষ্ট করে তাকে নিয়ে যাওয়ার পর, সেই মানুষটা এসে যদি দাবি করে যে আমারও ছেলে, তো আপনাদের কি মনে হয় আমার কি সেই দাবিটা মেনে নেওয়া উচিত? আমার কি উচিত ছেলেকে বলা যে এ তোমার বাবা, তুমি ওকে বাবা বলে ডাকো, তুমি ওকে বাবা বলে মানো? সেটা কি আমার বলা উচিত, নাকি ছেলের মেনে নেওয়ার কথা? মা বাবা যদি তার কোনো দায়িত্ব কর্তব্য পালন করবে না, কোনো সন্তান তাকে কেন মানবে? কেন মানবে? আজ যদি নিজের দায়িত্ব আমি অস্বীকার করি, আজ যদি নিজের মানে কোনো কিছু আমি আদর, ভালোবাসা, ছেলের প্রতি কোনো কেয়ার আমি না করি, ছেলে কি আমাকে জানতো যে আমি তার মা? ছেলে কি আমাকে মা বলে সেই ভালোবাসা, সেই সম্মান এগুলো কি দিতে পারবে? সেটা কি সম্ভব? বাবাও সেরকম। মা-বাবা তো আলাদা নয়। মা-বাবা তো একই রকম। মা যেমন ভালোবাসে সেরকম তো বাবাও ভালোবাসে। আমরা তো সেটাই জানি, সেটাই দেখে আসছি। কিন্তু ঐরকম মানুষ তো আমি কোথাও দেখিনি, যে নিজের সন্তানকে পর্যন্ত তার অধিকার, তার পাওনা থেকে তাকে বঞ্চিত করতে পারে। যে বাবা নিজের মুখে বলে আমি সন্তানকে কিচ্ছু দেব না। আপনি বলুন সেরকম মানুষকে ঘৃণা ছাড়া আর কি করা যায়? আমি ঘৃণা করি। আমি করি ওইরকম মানুষকে ঘৃণা। আমি পারলাম না ওরকম মানুষের সাথে থাকতে। তো আপনাদের তো আমার কথাটা বোঝা উচিত। হ্যাঁ, আমি যখন কাঁদছি, ঠিক আছে? কোনো কারণে, কোনো কষ্টে, তখন আমার স্বামীর উচিত আমাকে জিজ্ঞাসা করা যে, "তুমি কেন কাঁদছো? তোমার কি জন্যে কষ্ট হচ্ছে? কি এমন হয়েছে যে তোমার চোখে জল আসছে? আমাকে বলো।" তার জায়গায় আমার স্বামী বলছে, "এগুলো সব নাটক। তুমি নাটক করছো, তুমি মিথ্যে বলছো।" একজন মেয়ে সবার মানে সবার বিরুদ্ধে সব রকম প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারে, যদি তার স্বামী তার পাশে থাকে। যেখানে সে সেই মানুষটাকেই পাশে পায় না, যার হাত ধরে সে সংসারে ঢুকেছে, তার কাছে আর কি থাকে? তার তো পাশে কেউ নেই। নাহলে একজন মেয়ে বিয়ে হয়ে যাওয়ার পর
এতটুকু বাচ্চা কোলে নিয়ে সন্তান হয়ে যাওয়ার পর একজন মা ৬ মাসের বাচ্চাকে কোলে তুলে বুকে জড়িয়ে শ্বশুরবাড়ি ছাড়তে বাধ্য হয়। সে কত কষ্ট, কত যন্ত্রণা পেলে শ্বশুরবাড়ি ছেড়েছে। আপনাদের একবারও আপনারা ভেবে দেখবেন তো? যে কি, কি ঘটে হবে তার সাথে যে সে ওইটুকু বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে। একজনের কমেন্ট আমি দেখলাম যিনি লিখেছেন যে, "দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না।" আমি তার উত্তর অবশ্য দিয়েছি কমেন্টেও। কিন্তু তারপরেও আমি একটাই কথা বলতে চাই। আপনি কি করে জানলেন যে ওই মানুষটা এতটাই ভালো ছিল যে আমি ওর মর্ম বুঝলাম না? আমি এমনিই ওকে ছেড়ে বেরিয়ে এলাম। একটা ছোট ৬ মাসের বাচ্চাকে নিয়ে আমি যেখানে কোনো কাজ করি না, আমি যেখানে কিছুই করি না, সেখানে আমি ওইটুকু বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসতে পারলাম সাহস করে। আমি কি মানে আপনার কি মনে হয়? কখনো তো একটু কষ্টটাও বোঝার চেষ্টা করতে হয়। একজন মেয়ে আজকে সবকিছু ভুলে ক্যামেরার সামনে পাবলিকলি এসব কথাগুলো বলছে। সে কতটা কষ্ট পেয়েছে যার জন্য এগুলো সে বলতে বাধ্য হচ্ছে। এগুলো তো কারোর জানার কথা ছিল না। এগুলো একটা ফ্যামিলির কথা, একটা ঘরে থাকার কথা। কিন্তু সেই মেয়েটাকে বাধ্য করা হলো, বাধ্য হয়ে সেই মেয়েটা বাঁচার জন্য, নিজের সন্তানকে মানুষ করার জন্য সেই বাড়ি ছাড়তে বাধ্য হলো। তারা এতটাই তার উপর অত্যাচার করতে শুরু করলো যে সেই মেয়েটার মনে হলো আমি যদি মরে যাই তো আমার বাচ্চাটা কি হবে? ওকে কে দেখবে? ও বাবা বাবা বলে তো ওর কিছু নেই। কারণ ঐরকম মানুষ তো মানে কি বলবো, আপনারা যদি আমার জীবনের গল্প শুনতে চান, তোমরা যদি শুনতে চাও বন্ধুরা, শুরু থেকে আমার সাথে কি, কি ঘটেছে, কি, কি হয়েছে, তার সাথে আমার আলাপ, তার সাথে আমার পরিচয়, তার সাথে আমার বিয়ে, তার সাথে আমার সংসার, সমস্ত কিছুই তোমরা যদি জানতে চাও, শুনতে চাও, আমি পুরো ঘটনাটা তোমাদেরকে বলবো। ডিটেইলসে বলবো যে কি, কি ঘটেছে। কিন্তু তোমরা বিশ্বাস করো যে আমি মানে কি বলবো, বিশ্বাসটা আমি সত্যি কথা বলতে আমি বিশ্বাস করো বলছি ঠিকই, কিন্তু বিশ্বাস করো তো আমি সেই মানুষটাকেও বলেছিলাম, যাকে আমি বিয়ে করেছিলাম, যে দেখো আমি কিছু মিথ্যে বলছি না। তোমাদের ফ্যামিলিতে তুমি যখন থাকো না আমার সাথে এগুলো ঘটে। হয়তো আমার মনের মধ্যে একটা আশা ছিল যে যা করছে ওরা করছে, ওই মানুষটা তাদের সাথে জড়িয়ে নেই। কিন্তু যখন দেখলাম যে ওই মানুষটা একদম পুরোপুরিভাবে ওদের সাথে জড়িয়ে আছে, ওরা প্ল্যান করে আমার সাথে এগুলো ঘটাচ্ছে শুধুমাত্র টাকা আদায় করার জন্য। ওরা বুঝে গিয়েছিল যে আমার বাবার সবথেকে মানে কি বলবো দুর্বল জায়গা হচ্ছে আমি। আমাকে আঘাত করলে, আমাকে কষ্ট দিলে বা আমি কষ্ট পেলে আমার বাবা যেখান থেকে হোক টাকা ওদেরকে এনে দেবে। কিন্তু সেই মেয়েটা যখন চোখের জল মুছে তাদেরকে উত্তর দিতে শুরু করলো, প্রতিবাদ করতে শুরু করলো, তখন তাদের আর সেটা সহ্য হলো না। তখন সেই মেয়েটাকে তারা মৃত্যুর দিকে ঠেলে দিতে লাগলো। এত মানসিক নির্যাতন করলো, গায়ে হাত তুললো। যা মানে যেগুলো আমি কোনোদিনও স্বপ্নেও কল্পনা করিনি যে আমার স্বামী আমার সাথে এগুলো করতে পারে, সেগুলো সব আমার সাথে যখন ঘটতে লাগলো, আমি মৃত্যু বললাম তো, আমি আগের ব্লগেও আমি বলেছি, আগের ভিডিওতে আমি বলেছি যে আমি মৃত্যুর দরজা থেকে ঘুরে এসেছি। পাটা আমি বাড়িয়েও ছিলাম। কিন্তু আমি মরতে পারিনি। আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছে। আমি যে এখন কিরকম মানসিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, টা একজন সিঙ্গেল প্যারেন্ট, একজন সিঙ্গেল মাদার হিসেবে সমস্ত দায়-দায়িত্ব আমি যে পালন করে চলেছি একা। আমার মা-বাবার সাপোর্ট অবশ্যই আছে। আমার মা-বাবা, ভাইয়ের সাপোর্ট ছাড়া আজকে আমি হয়তো খাওয়া-পরাটুকুও আমি জোগাড় করতে পারতাম না নিজের। আমাকে খাওয়া-পরার জন্য চিন্তা তো করতে হচ্ছে না।
কিন্তু ছেলের যাবতীয় যেটা একজন মা বাবা দুজন মিলে ম্যানেজ করে, দুজন মিলে পালন করে, প্রত্যেকটা ক্ষেত্রে যেমন মাকে দরকার সেরকম বাবাকেও দরকার, সেই দুটো জায়গা আমি একা ম্যানেজ করে চলেছি। ছেলেকে ভালোবাসছি, ছেলেকে শাসনও করছি, ছেলেকে সবসময় ঠিক রাস্তা দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ঠিক একটা কি বলবো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছি। আমি সফল হব সেটা আমি জানি। আপনাদের শুভকামনা, আপনাদের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই সফল হব আমার ছেলেকে সেই জায়গায় পৌঁছে নিয়ে যেতে। আমি ওই মানুষগুলোকে দেখাতে চাই, ও বিশেষ করে ওই মানুষটাকে, ওই অমানুষটাকে আমি দেখাতে চাই যে আমার ওকে কোনো দরকার নেই ছেলে মানুষ করার জন্য। আমাকে যে বলেছিল যে পায়ের তলায় থাকতে হবে, এখানে থাকতে গেলে আমার পায়ের তলাতেই পড়ে থাকতে হবে, তুমি আমার দাস, আমি যেটা বলবো তুমি সেটা করতে বাধ্য, সেরকম মানুষকে আমি দেখাতে চাই যে আমার ছেলেকে আমি মানুষ করতে পেরেছি, তাকে ছাড়া আমি মানুষ করে দেখাবো। তোমরা বা আপনারা যেই যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে সাপোর্ট করছেন, ভিডিওটা দেখছেন। প্লিজ আপনারা সবাই, তোমরা সবাই বন্ধুরা পাশে থেকো, সাথে থেকো। আর কি বলবো, আমার যা কিছু টুকটাক যা আমার মনের মধ্যে চলে, যা আমি ভাবি, যা আমার সাথে ঘটেছে, যেটাই আমার মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। তোমাদের কমেন্টসগুলো আমি অবশ্যই দেখি, যেগুলো আমার সত্যি আমার ভালো লাগে সেগুলো মন থেকে আমার ওই রিপ্লাইটা আমি করি। তোমাদের আশীর্বাদ, তোমাদের সাপোর্ট, তোমাদের ভালো যেগুলো আমাকে যে তোমরা সাহস যোগাচ্ছ, সাপোর্ট করছো, আমি সত্যি মন থেকে অনেক শক্ত হচ্ছি, সাহস পাচ্ছি আরও এগিয়ে যাওয়ার জন্য। এইভাবেই তোমরা সবাই আমার পাশে থাকো। আর যারা নেগেটিভ কিছু বলছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে প্লিজ আমাকে অন্য বাড়ির মেয়ে না মনে করে নিজের বাড়ির মেয়েও তো ভাবতে পারেন। নিজের বোন, নিজের মেয়ে, ভাইজি, ভাগ্নি কিছুও তো ভাবতে পারেন। যদি মন থেকে এটা ভাবতে পারেন না, তাহলে আপনি ঠিক ফিল করবেন বা আপনারা ঠিক বুঝতে পারবেন যে আমি এক বর্ণও মিথ্যা কথা বলছি না বা বানিয়ে বলছি না। আমার স্বামী ছিল না। আমার স্বামী আমাকে টাকা এনে দেওয়ার একটা মাধ্যম ভেবেছিল, যে আমার উপর চাপ দিলে টাকা ও ঠিক পেয়ে যাবে। তো আমি এরকম মাধ্যম হতে চাইনি, বিশ্বাস করুন, আমি এরকম মাধ্যম হতে চাই না যে আমাকে শুধুমাত্র নিজের প্রয়োজনে কেউ ব্যবহার করবে। আমি এরকম স্বামী চাই না, এরকম কোনো পুরুষকে আমার জীবনে চাই না। আমি যথেষ্ট আত্মসম্মান নিয়ে বাঁচতে পছন্দ করি। আমি সেটা নিয়েই বাঁচবো, সেটা নিয়েই আমি মরবো। আমি আত্মসম্মান বিসর্জন দিয়ে আমি জানি না কিভাবে থাকতে হয়, কোনোদিনও থাকিনি, পারবো না। অ্যাডজাস্ট করেছিলাম, অনেক করেছিলাম, কিন্তু তারা আমাকে পায়ের তলায় কাঁকরের মতো পিষে মারছে। এরকম পরিস্থিতিতে আমাকে উঠে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি যদি এইভাবে পড়ে থাকতাম, আমার ছেলেকে আমি কী শিক্ষা দিতাম? ও তো মেয়েদেরকে অসম্মান করতে শিখতো তাদেরকে দেখে দেখে। আমি সেটা চাইনি। আমি তাকে মানুষ তৈরি করতে চাই, অমানুষ নয়। আশা করি এরপরে যারা নেগেটিভ কিছু বলছেন তারা হয়তো আমার কথাটা বুঝতে পারবেন বা বুঝতে পারবে। প্লিজ তোমরা সবাই আমাকে এইভাবেই সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর একটাই কথা বলবো, কোনো অন্যায় মাথা নিচু করে মেনে নেবে না। অন্যায়কে প্রশ্রয় দেওয়া অন্যায় করার সমানই কিন্তু। কলেজে বা স্কুল লাইফ থেকেই হয়তো এই লাইন দুটো আমার খুব পছন্দের বলতে পারো। আমার খুব ভালো লাগে। আর আমার জীবনের মধ্যে বলতে পারো আমি এই দুটো লাইনকে আমি গেঁথে রেখেছি। অন্যায় যে করে,
অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। তাই অন্যায় করবেও না, অন্যায় সহ্যও করবে না। অন্যায় সহ্য করে নেওয়াটাও কিন্তু অন্যায়ের মতোই, কিছু কম নয়। আর তুমি অন্যায় সহ্য করলে যে তোমার উপর অন্যায় করছে সে আরও সাহস পাবে তোমার উপর অন্যায় করতে। তাই বন্ধুরা, অন্যায়কে প্রশ্রয় কখনোই দেবে না। সেই অন্যায়টা যদি তোমার খুব কাছের মানুষ, খুব প্রিয় মানুষও করে থাকে, তাও প্রশ্রয় দেবে না। আশা করি আমার কথাগুলো তোমাদের মনে থাকবে। চলো তাহলে আজকে আসি, আজকের ব্লগটা এতটাই। আবার কালকে নেক্সট ব্লগে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, বাই। তোমরা খুব ভালো থেকো, খুব খুশি থেকো। আর লাইফে যত প্রবলেম থাকুক হাসতে ভুলে যেও না, কারণ হাসিটাই একমাত্র তোমার নিজের, আর চোখের জলটাও তোমার নিজের। কিন্তু চোখের জল এমন মানুষের জন্য না ফেলাই ভালো যাদের কাছে তোমার কোনো ইম্পর্টেন্স নেই। তাই সবসময় হাসি খুশি থাকো আর মুখে এত বড় স্মাইল রাখো। যারা তোমার হাসি দেখে হিংসে করে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তাদেরকে দেখে আরও বড় স্মাইল দাও। ঠিক আছে? এভাবেই থেকো, পাশে থেকো, সঙ্গে থেকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, আশীর্বাদ করো, ব্যাস। আর আমার ছেলেকে অনেক অনেক ভালোবাসা দাও, আশীর্বাদ করো, ওকে যেন আমি খুব ভালো একজন মানুষ তৈরি করতে পারি। রাখি, বাই।